দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য সরকার অনেক বিষয় হাতে নিয়েছে। বিভিন্ন জায়গায় ওনারা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন প্রজেক্ট ওনারা হাতে নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে এই শাসক দলের মধ্যে থেকেই কিছু সমাজদ্রোহী ওনারা এই উন্নয়নমূলক কাজকে স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস হাতে নিয়েছে এবং যেটা অভিযোগ করছেন এলাকার কিছু জনগণ। পাশাপাশি দর্শক বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আমাদের আগরতলা শহরের সন্নিকটে তথা শহরতলি যে ৩ নম্বর বিধানসভা কনস্টিটিউন্সি রয়েছে, সেটা হচ্ছে বামুটিয়া কনস্টিটিউন্সি। সেই এলাকায় যে উন্নয়নমূলক কাজ আজকে স্তব্ধ করে দিচ্ছে এলাকারই কিছু সমাজদ্রোহী, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি রাজীব আলোচনা করব। এবং আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো কিছু বক্তব্য থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য এই আলোচনায় আপনারা রাখবেন। দর্শক বন্ধুরা, আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখছি, গত কিছুদিন আগে আপনারা আমাদের সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন এলাকার যিনি বিধায়ক রয়েছেন সেই বিধায়ক এয়ারপোর্ট থানায় গিয়ে নাম দিয়ে উনি থানায় অভিযোগ করেছেন এবং উনি বলেছেন যে এই সকল সমাজদ্রোহীরা বা এই সকল অপরাধীরা উন্নয়নমূলক কাজকে স্তব্ধ করে দিচ্ছে। কারণ এলাকার বিধায়ক নিজে থানায় গেছেন এবং সেখানে উনি তাদের নাম মেনশন করে এয়ারপোর্ট থানায় উনি অভিযোগ দায়ের করেছেন। আমি আপনাদেরকে প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি যে ঘটনাটা কি হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর রয়েছে, সেটা হচ্ছে বামুটিয়া এলাকায়, যেটা হচ্ছে নবগ্রাম পঞ্চায়েত, এবং সেই এলাকাতে চিন্তা হরণ দেবনাথ অঙ্গনারী যে কেন্দ্র রয়েছে তার পেছন দিকে একটা জনবহুল এলাকা রয়েছে এবং সেই জনবহুল এলাকাতে স্ট্রিট লাইট লাগানোর জন্য একটা বরাদ্দ আসে। সেখানে 2টো স্ট্রিট লাইট লাগানোর কথা ছিল, যেটা এলাকার লোকদেরই একটা দাবি ছিল বহুদিনের, কারণ এলাকাটা হচ্ছে অন্ধকারচ্ছন্ন এবং সেই এলাকাতে যদি স্ট্রিট লাইট লাগানো হয় এলাকার মানুষদেরই উপকার হবে। কিন্তু দেখা গেছে যে গত 20 তারিখ মানে 20শে ফেব্রুয়ারি 2026 তারিখে ওই ঠিকাদার বা ওই ঠিকাদারি সংস্থা 2টো স্ট্রিট লাইট নিয়ে এই বামুটিয়া এলাকায় যে নবগ্রাম রয়েছে সেখানে যে চিন্তাহরণ দেবনাথ অঙ্গনারী কেন্দ্র রয়েছে তার পেছন দিকে লাগানোর জন্য স্ট্রিট লাইটগুলো নিয়ে গেছেন। সেখানে একটি স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছিল সম্পূর্ণভাবে, কিন্তু পরবর্তী সময়ে এলাকার লোকজন দেখতে পেয়েছেন যে আরেকটি স্ট্রিট লাইট যখন ঠিকাদাররা লাগানোর চেষ্টা করছে তখন এলাকার কিছু সমাজদ্রোহী এই কাজকে বাধা দান করেন এবং যাতে না লাগানো হয় সেটা ঠিকাদার সংস্থাকে বা ঠিকাদারকে হুমকি ধুমকি দিতে শুরু করে, যার ফলে ঠিকাদার বাধ্য হয়ে এই সকল স্ট্রিট লাইটগুলো যেটা লাগানো হয়ে গেছিল সেটাকেও খুলে নিতে ওনারা বাধ্য করেছেন ঠিকাদারকে। সেটা সমেত 2টো স্ট্রিট লাইট আবার উনি নিয়ে চলে যান। এই ছিল ঘটনা। পরবর্তী সময় যখন এলাকার বিধায়ক ওই এলাকাতে যান এবং এলাকার লোকরা যখন জিজ্ঞেস করছিলেন যে আমাদের স্ট্রিট লাইটগুলো কেন এভাবে নিয়ে গেছে ঠিকাদার, তখন উনি বলেছেন যে আপনাদের এলাকায় স্ট্রিট লাইটগুলো লাগানো হচ্ছে উন্নয়নমূলক কাজের জন্য, আপনাদের সুবিধের জন্য, কিন্তু এলাকার একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের কিছু লোক বা কিছু যুবক যারা সমাজদ্রোহী হিসাবে পরিচিত বলে এলাকার মানুষরা অভিযোগ করছেন, ওনাদের কারণে বাধাপ্রাপ্ত হয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এখন এলাকার লোকজন কি করবেন? ওনারা সমাজদ্রোহীদের দ্বারা প্রত্যেক সময় সদা তটস্থ থাকেন। বাধ্য হয়ে এলাকার যিনি বিধায়ক রয়েছেন বামুটিয়া কনস্টিটিউন্সি, উনি এয়ারপোর্ট থানায় যান এবং থানায় নাম ধাম দিয়ে উনি এফআইআর করেন এবং এই সকল উন্নয়নমূলক কাজকে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উনি দাবি রেখেছেন। এখন ঘটনা হচ্ছে উনি যে নাম ধাম দিয়ে যে অভিযোগ করেছেন এখনো পর্যন্ত কিন্তু অপরাধীরা
বা যারা সমাজদ্রোহী বলে পরিচিত এলাকার মানুষরা অভিযোগ করছেন, ওনারা কিন্তু আইনের আওতায় এখনো পর্যন্ত আসেনি। তাদের নাম কি রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। একে একে আমি নাম বলছি, যে এফআইআরে বা জিডিতে যে নাম মেনশন করা হয়েছে, যে সকল সমাজদ্রোহীদের কারণে এই সকল স্ট্রিট লাইটগুলো লাগানো সম্ভব হয়নি, সরকারের উন্নয়নমূলক কাজে যারা বাধা দিয়েছে, তাদের নামগুলো হচ্ছে বিকাশ দাস, পিতা হচ্ছে চিন্তাহরণ দাস, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকজন হচ্ছে উৎপল দাস, বাবা লেট হেমেন্দ্র দাস। আরেকজন হচ্ছে করণ ভট্টাচার্য, এবং চতুর্থ জন হচ্ছে তাপস চৌধুরী, ওনার বাবার নাম হচ্ছে লেট হিরণ চৌধুরী। সকলেই কিন্তু উত্তর রামনগরের বাসিন্দা, ওই এলাকারই বাসিন্দা। এই এলাকা একটা জনবহুল এলাকা, আপনারা জানেন, বামুটিয়া এলাকা। সেই এলাকায় বিভিন্নভাবে এই ধরনের যে উন্নয়নমূলক কাজ, সেই কাজকে বাধা দিচ্ছে শাসক দলের মদতপুষ্ট বলে পরিচিত কিছু সমাজদ্রোহী। সরকার যেখানে উন্নয়ন চাইছে, এলাকায় এলাকায় উন্নয়ন চাইছে, সেখানে এলাকারই বিধায়ক আজকে বাধ্য হয়ে থানায় দ্বারস্থ হয়েছে, এবং অপরাধী যারা রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন এলাকার মানুষজন, উনি লিখিত আকারে থানায় অভিযোগ করা সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এয়ারপোর্ট থানা কেন তাদের গ্রেপ্তার করতে পারেনি, এখনো পর্যন্ত কিন্তু সদর্থক কোনো ধরনের উত্তর ওনাদের কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি। পাশাপাশি আরও একটি ঘটনা এখানে উল্লেখ করা প্রয়োজন আপনাদের সামনে। আমাদের একজন বার্তা সাংবাদিক রয়েছেন, উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করার জন্য সেদিন ঘটনাস্থলে পৌঁছান। এলাকার বিধায়ক ওনাকে ফোন করে বলেছিলেন যে আপনি এখানে যে উন্নয়ন হচ্ছে বা লাইট লাগানো হচ্ছে এলাকার মানুষের সুবিধার্থে, সেটা আপনি যদি নিউজের আকারে কভার করেন, তাহলে এলাকার মানুষরাও উপকৃত হবেন, এবং সরকার যে কাজ করছে সেটাও মানুষের কাছে সামনের দিকে চলে আসবে। তাই উনি অনুরোধ করেছিলেন আমাদের একজন সাংবাদিক বন্ধুকে, ওনার নাম হচ্ছে সুকান্ত ভৌমিক। উনি তখন সেই নিউজটা কভার করতে গেছেন, এবং উনি প্রত্যক্ষ করছেন, এবং সবগুলো উনি ওনার ক্যামেরার মাধ্যমে সেটাকে ধারণ করেছেন। এবং পরের দিন উনি যার যার সঙ্গে কাজ করতেন তাদের কাছে এই খবরটা পাঠিয়েছিলেন, এবং সবাই যথারীতি আগরতলা শহরের যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বা প্রিন্ট মিডিয়া বলুন, ওনারা কিন্তু সেটা ফলাও করে কিন্তু ছাপিয়েছে। কিন্তু এর আক্রোশও কিন্তু গিয়ে পড়েছে এই সাংবাদিকের উপর। এই সাংবাদিকের বাড়িও হচ্ছে ওই এলাকায়। ওর নাম হচ্ছে যথারীতি আমি আপনাদেরকে বলেছি সুকান্ত ভৌমিক। যেদিন এই ঘটনা হয়েছে সেদিন রাত্রি প্রায় 12:45 নাগাদ, যেটা সুকান্ত নিজে আমাদের কাছে বলেছে, যে রাত্রিবেলায় কিছু সমাজদ্রোহী ওর বাড়িতে চড়াও হয়, ওর যে টিনের চালা রয়েছে সেটাকে মোটা লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয়, কিছু বোতল ছোড়া হয়, ঢিল ছোড়া হয়, এবং হইচই করা হয়, এবং সংবাদ মাধ্যমকে দেখে নেওয়ারও একটা হুমকি দেওয়া হয় বলে সুকান্ত আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সুকান্ত ভৌমিকের যে জেঠামশাই রয়েছেন, তার পার্শ্ববর্তী যে বাড়ি, সেই বাড়িতেও গিয়েও টিনের চালাকে ভাঙা হয়েছে, বোতল দিয়ে ঢিল ছোড়া হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, এবং হুমকি ধুমকি দেওয়া হয়েছে। বাধ্য হয়ে পরের দিন সুকান্ত ভৌমিক, যিনি সাংবাদিক রয়েছেন, উনি থানার দ্বারস্থ হয়েছেন। যেহেতু এলাকায় থাকেন, তাই উনি হয়তোবা নাম মেনশন করে থানায় এফআইআর করতে পারেননি। উনি শুধু বলেছেন কিছু কিছু দুষ্কৃতিকারী আমার বাড়িতে রাত্রিবেলায় এসে এইভাবে আক্রমণ করেছে, কিন্তু থানা বাবুদের সে কোনো ধরনের হেলদোল নেই। আজকে জেডিইউটি এবং গতকালকে সাংবাদিকদের আরও একটি সংগঠন সুকান্তর বাড়িতে যায়, পাশাপাশি থানার সঙ্গে যোগাযোগ করে এবং অপরাধীদেরকে শনাক্তকরণের জন্য থানার কাছে আবেদন করেন, ওই সংগঠনের পক্ষ থেকে। আজকে জেডিইউটি জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা একটা প্রতিনিধি দল, এই জেডিইউটির এক প্রতিনিধি দল আজকে সুকান্ত ভৌমিকের সঙ্গে সরাসরি ওর বাড়িতে গিয়ে দেখা করে সবটা বিষয় ওর কাছ থেকে
জেডিইউটির যারা নেতৃত্বরা যারা রয়েছেন ওনারা শুনেছেন এবং ওনারা আজকে বিকেলের দিকে এয়ারপোর্ট থানায় যান এবং জিজ্ঞাসা করেন থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, ইনভেস্টিগেশন কতটা এগিয়েছে। কিন্তু ওনার থেকে সেই ধরনের যে বক্তব্য ফলপ্রসূ বক্তব্য কিন্তু আমরা পাইনি। উনি বলেছেন যে 173 করা হয়েছে সিআরপিসি, সেটা উনি পাঠিয়ে দিয়েছেন আদালতে। আদালতের কাছ থেকে পারমিশন আসলেই এই যে জিডি রয়েছে সেটা এফআইআর এ রূপান্তরিত হয়ে রেজিস্টার হবে। তো সাংবাদিকদের এই জেডিইউটির যারা প্রতিনিধি দলে যারা সাংবাদিকরা ছিলেন ওনারা জিজ্ঞাসা করেছেন যে যেহেতু কোনো নাম মেনশন নেই ওর জিডিতে বা এফআইআরে, আপনারা ইনভেস্টিগেশন করেছেন। ওনারা উত্তর দিচ্ছেন জানেন কি দর্শক বন্ধুরা, পুলিশ উত্তর দিচ্ছে আমাদের কাছে তো কোনো খবর নেই, কেউ তো আমাদেরকে কিছু বলছে না। আপনারা একবার চিন্তা করুন, তখন বাধ্য হয়ে সাংবাদিকদের মধ্যে দু একজন বলেছেন যে এটা কি সাধারণ মানুষের খুঁজে বার করার কাজ না পুলিশের কাজ? পুলিশের কাজ করবে, ইনভেস্টিগেশন করবে এবং তদন্ত করে দায়িত্ব হচ্ছে পুলিশের অপরাধীদেরকে খুঁজে বার করা। কিন্তু পুলিশ বলছে যে আমরা 173 দিয়েছি সিআরপিসি, সেখানে সেটা আদালতে যাবে, মাননীয় আদালতে বললে নাকি ওনারা কেস ফাইল করবেন। এখন আপনারা চিন্তা করুন, সাধারণ যারা আমরা সাংবাদিকরা যারা রয়েছি আমাদের মামলা পর্যন্ত পুলিশ সেইভাবে গ্রহণ করে না, পুলিশ আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে না। এর থেকে আর কি বোঝা যায়? এর দুদিন আগে এলাকার বিধায়ক নাম দিয়ে, যে নামগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং যে নামগুলো সঙ্গে যুক্ত যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো থানার কাছে পর্যন্ত প্রোভাইড রয়েছে এবং থানা জানে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করতে পারেনি বা আটক করতে পারেনি বা জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত করেনি বলে আমাদের কাছে যেটা খবর রয়েছে। তো এখন ঘটনা হচ্ছে এইভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় যারা শাসক দলের নামকে ভাঙিয়ে শাসক দলকে কালিমালিপ্ত করে তারা আখের গোছানোর চেষ্টা করছে বা নিজেদের যে আয় রয়েছে বা ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটাকে বাড়ানোর চেষ্টা করছে, এইভাবে সেটা রাজ্য সরকারের নজরে নিয়ে যাওয়ার জন্যই আমার আজকে এই আলোচনা। এই এলাকা নিয়ে, এই বামুটিয়া অত্র অঞ্চলের অনেক খবর রয়েছে আমার কাছে, সেই খবরগুলো নিয়েও আমি আপনাদের সামনে ভবিষ্যতে আসব। আজকে এই মুহূর্তে আমি দাবি রাখছি রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের প্রশাসন, পাশাপাশি রাজ্যের আরক্ষা দপ্তর, পাশাপাশি রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনি এই বিষয়টা মানবিকতার সঙ্গে দেখবেন। রাজ্যের সাংবাদিকরা আজকে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, খবর সংগ্রহ করতে যাচ্ছে, উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে সমাজদ্রোহীরা। সে খবরগুলো যদি সম্প্রচার হয় তার ক্ষেত্রেও খেসারত দিতে হচ্ছে সাধারণ যারা বার্তাজীবী যারা রয়েছেন বা যারা সাংবাদিকরা যারা রয়েছেন, ওনারা আক্রান্ত হচ্ছেন, বাড়িঘরে ভাঙচুর পর্যন্ত করা হচ্ছে। এ সকল বিষয়গুলো সরকার অবশ্যই দেখবেন, সাংবাদিকদের নিরাপত্তার বিধান করবেন। আমরা বারবার দাবি তুলছি যে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ততা দিন, কাজ করার একটা প্ল্যাটফর্ম দিন। কারণ কি, গণতন্ত্রের সাংবাদিকরা হচ্ছে, আমরা হচ্ছে আয়না, আমাদের মাধ্যমে মানুষ সব কিছু দেখতে পায়। আমাদের যে ছবি রয়েছে বা আমাদের যে আমরা আয়না বলি, আমাদেরকে যদি সমাজদ্রোহীরা ভেঙে দেয় সেখানে গণতন্ত্র কতটুকু অবশিষ্ট থাকবে? তাই রাজ্য সরকারের কাছে আমাদের করজোড়ে নিবেদন থাকবে, এই সকল সমাজদ্রোহীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আইনের মাধ্যমে আপনারা করুন। পাশাপাশি এই আলোচনা শেষ করার আগে আমি আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই বামুটিয়া এলাকায় কিছু রিসোর্ট ইতিমধ্যে গড়ে উঠেছে। কয়েকদিন আগে আমি একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমাদের যারা সাংবাদিকরা যারা রয়েছেন ওনারা নিজেদের জীবনকে বাজি রেখে স্পাই ক্যামেরার মাধ্যমে ওই রিসোর্টগুলোতে কী ধরনের অনৈতিক অবৈধ কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা তুলে ধরেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে এই খবর সংগ্রহ করার পরেও আমরা সেই ধরনের ভূমিকা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা এখনো পাইনি। আমাদের কাছে খবর রয়েছে এই সকল রিসোর্টে অবৈধ দেহ ব্যবসা পর্যন্ত হচ্ছে প্রতিনিয়ত পুলিশের নাকের ডোগায়। আমাদের কাছে এও খবর রয়েছে ওই এলাকার
মানুষের মাধ্যমে যে পুলিশের কিছু কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা পর্যন্ত ওই রিসোর্টগুলোতে যান এবং অবৈধ কার্যকলাপ ওই রিসোর্টগুলোতে হচ্ছে সেগুলোকে প্রকারান্তে ওনারা সহযোগিতা করছেন। আমরা এই বিষয় নিয়েও আপনাদের কাছে এই বামুটিয়া অঞ্চলে যে হচ্ছে সেটা আমি নিয়ে আসব। পাশাপাশি বামুটিয়া এলাকা একটা বিশাল এলাকা, সেই এলাকায় অনেক খাস জমি রয়েছে। সেই খাস জমিকে পর্যন্ত এলাকার কিছু দুষ্কৃতিকারী বা সমাজদ্রোহীরা বেআইনিভাবে খতিয়ান তৈরি করে এবং নামজারির কাগজ তৈরি করে, দলিল তৈরি করে ওনারা বিক্রি করছেন। সেটা অভিযোগ আকারে আমাদের কাছে রয়েছে, আমার কাছে ডকুমেন্ট পর্যন্ত রয়েছে। আমি এই সকল বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বামুটিয়া অত্র অঞ্চলে কী ধরনের মাফিয়া তাণ্ডব চলছে সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি বামুটিয়া এলাকার যারা সাধারণ জনগণ যারা আপনারা রয়েছেন, যারা শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছেন, যে কোনো পলিটিক্স আপনারা করতেই পারেন, যে কোনো রাজনৈতিক মতাদর্শে আপনারা দীক্ষিত হতেই পারেন, কিন্তু আপনাদের কাছে আমার আশা থাকবে, আমার ব্যক্তিগতভাবে মৃণালিনী এনএনের পক্ষ থেকে আপনাদের কাছে যদি এই সকল বিষয়ে কোনো ধরনের তথ্য যদি থাকে অবশ্যই আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা খবরের মাধ্যমে এই সকল বিষয়গুলো তদন্ত করে আমাদের মাধ্যমে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো দর্শক বন্ধুরা। তাই বামুটিয়া অত্র অঞ্চলের এলাকার যারা মানুষরা যারা রয়েছেন, আমাদের কাছে খবর রয়েছে সেখানে যেভাবে উৎপাত চলছে সমাজদ্রোহীদের, সেটা কোনোভাবেই সেটাকে এলাকার মানুষরা মেনে নিচ্ছেন না। বর্তমানে বামুটিয়া এলাকা রয়েছে বামফ্রন্টের হাতে রয়েছে। যেখানে বামফ্রন্ট, সেখানে এই এলাকা ছিল একটা সময় বিজেপির হাতে। বিজেপির কাছ থেকে বামফ্রন্টের একজন মানে ছোট বলবো না আমি, কম বয়সী একজন ছেলে, ওনার নাম হচ্ছে নয়ন সরকার, উনি বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যদি বিজেপির কিছু দুষ্কৃতিকারী বিজেপির এই উন্নয়নকে, বিজেপির মতাদর্শকে, বিজেপির যে ভাবধারা রয়েছে, বিজেপির যে মানুষের প্রতি যে একটা বিশ্বাসের যে একটা বারবার ওনারা বলেন, সেগুলোর প্রতি যদি আঘাত করেন, তাহলে কি আদৌ এই 3 নম্বর বামুটিয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আবার ওনারা নিজেদের দখলে নিতে পারবে? আপনারা বলবেন দর্শক বন্ধুরা। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আবারও যাওয়ার আগে বলছি, 3 নম্বর বামুটিয়া কনস্টিটিউয়েন্সির যারা সাধারণ মানুষরা রয়েছেন, এই ব্যাপারে কোনো ধরনের অনৈতিক, কোনো ধরনের অবৈধ কার্যকলাপ আপনার এলাকায় যদি হয়ে থাকে, মৃণালিনী এনএনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনাদের কাছে, অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন, না হয়তো আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি দরকার হলে হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে কথা বলে আমি আপনাদের কাছ থেকে তথ্য নেব এবং আমি সমৃদ্ধ হব এবং এলাকার মানুষের জন্য মৃণালিনী এনএন আগেও ছিল এই বামুটিয়া এলাকার মানুষদের জন্য, বর্তমানেও আমরা রয়েছি, ভবিষ্যতেও আমরা থাকবো। দর্শক বন্ধুরা, এই বলে আমি আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।